রাজধানীর বিভিন্ন সড়কে চলছে ফ্লাইওভার ও মেট্রো রেলের কাজ। ট্রাফিক নিয়ন্ত্রণে পরিকল্পনা না থাকায় বেড়েছে যানজট। প্রত্যেকটা রোডে মোটামুটি জ্যাম, যেদিকে কাজ হচ্ছে। বিশেষ করে অফিস টাইমে বিশেষ তীব্র জ্যাম হয়। 7 রাস্তার থেকে এই মগবাজারটা পাড়ি দিতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। বিকল্প সড়ক ব্যবহারের পাশাপাশি নাগরিক দুর্ভোগ কমাতে অফ পিক আওয়ারে কাজ করার পরামর্শ। ডাইভার্ট করে কিন্তু মিরপুর রোডে নিয়ে যেতে পারে, এটা হলো একটা। আরেকটা হলো ছোট গাড়ির সংখ্যা আপনার কমায় দিতে হবে। ডিটিসিকে করা হয়েছে এই সমন্বয়গুলো করার জন্য। অফ পিক আওয়ারকে ব্যবহার করে কাজ করতে বলি, তারাও চেষ্টা করছেন যে খুব দ্রুত কাজ শেষ করে মার্চের মধ্যে এটাকে উদ্বোধন করা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী এবং আমি ইশরাত জাহান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় দিনের মতো শিক্ষকদের কর্মবিরতি, প্রশাসনিক কার্যক্রম বন্ধ। আবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। ব্রাহ্মণবাড়িয়ায় শিল্প সাহিত্য কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনায় মাদ্রাসা শিক্ষার্থীদের তাণ্ডবের চিহ্ন। স্থানীয়দের ক্ষোভ, অজ্ঞাত 5,000 জনকে আসামি করে মামলা। স্বল্প সুদে দুগ্ধ খামারিদের 200 কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত। গবেষণা ছাড়া উৎপাদন বাড়ানো সম্ভব নয়, মন্তব্য প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর ভাষণ জাতিকে হতাশ করেছে, মন্তব্য বিএনপির। দলটির কার্যক্রমে হতাশ জনগণ, চাইলে যে কোনো সময় নিষিদ্ধ ঘোষণা, বললেন হানিফ। এবং বেসরকারি ব্যবস্থাপনায় এবছর কোরবানি ছাড়া হজ প্যাকেজ 3,05,000 টাকা নির্ধারণ। কোনো হাজি হয়রানির শিকার হবেন না বলে প্রতিশ্রুতি। অষ্টম বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে, আর ক্লাস পরীক্ষা বন্ধ হয় সেশন জটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। এদিকে সমস্যা সমাধানে আবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশন। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কর্মবিরতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস হয়নি। সমস্যা সমাধানে আবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। আমরা চাই দ্রুত সমাধান, এবং আমরা নিশ্চয়ই শিক্ষক হিসাবে এটা আমাদের জন্য খুব কষ্টের জায়গা। আমরা ক্লাসরুমের বাইরে থাকতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি আমরা কথা বলতে পারি, আমাদের যে সমস্যার ব্যাপারটা যেটা আছে, যেটা নিয়ে আমরা আন্দোলন করছি, এবং এটার সমাধানটা খুব সহজ হয়ে যাবে, এটা আমরা নিশ্চিত আছি। কিন্তু সময়টা উনি কখন দেবেন না দেবেন, এটা তো উনি মাননীয় প্রধানমন্ত্রী, উনি দেশের প্রধানমন্ত্রী, এটা তো ওনার উপর নির্ভর করে। এখানে আমরা কোনো কিছু বলতে পারবো না। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার বেলা 12টায় ক্যাম্পাসে অবস্থান নেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পরে বিশ্ববিদ্যালয় ক্যান্টিনের সামনে থেকে একটি মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে চেতনা 71-এর সামনে গিয়ে সমাবেশ করেন শিক্ষকরা। এ সময় তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন। আমরা চাই যে আমাদের সম্মানটা রক্ষা করা, এবং আমি আশা করি যে সরকারে যারা আছেন তারা অবশ্যই সেই দিকে নজর দিবেন। সরকার যেই মুহূর্তে এখনই যদি এটা সমাধান হয়ে যায়, তাহলে সাথে সাথে এই শিক্ষকরা আবার ক্লাসে ফিরে চলে যাবে বলে আমার মনে হয় সেটা ফেডারেশনের একটা ঘটনা চলে আসবে। এদিকে গত 2 দিনের মতো আজও সকাল থেকে তালাবদ্ধ ছিল ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলো। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা আসলেও হয়নি কোনো ক্লাস পরীক্ষা। এতে নতুন করে সেশন জটের আশঙ্কা শিক্ষার্থীদের। ক্লাস শুরু হওয়ার কথা ছিল 11 তারিখ থেকে, কিন্তু এই সমস্যার কারণে ক্লাস বন্ধ হয়ে গেছে। ভার্সিটিগুলো অনেক ফাঁকা হয়ে যাচ্ছে। আমরা যে নতুন আসছি, আমরা এখন কি করব এটাই বুঝতে পারছি না। সরকার একটা আশু সমাধানই দিবে, যাতে আসলে শিক্ষক শিক্ষার্থী কারো জীবনে যাতে অনিশ্চিত না হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়েও ছিল একই অবস্থা। ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেনি কোনো শিক্ষার্থী। শিক্ষকদের আন্দোলনের কারণে কার্যত বন্ধ ছিল প্রশাসনিক কার্যক্রম। যতক্ষণ পর্যন্ত আমাদের এই ন্যায্য দাবি দেওয়া না মানা হয় এই ধর্মঘট চলতে থাকবে। যেহেতু আমরা ক্লাস পরীক্ষা বর্জন করেছি, এই শিক্ষার্থীরা এই কারণে সেশন জটে পড়তে পারে। এছাড়া একই দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। গতকাল দিনভর মাদ্রাসা ছাত্রদের তাণ্ডবের পর স্বাভাবিক হতে শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের জীবনযাত্রা। তবে হামলা চালিয়ে শহরের বিভিন্ন দোকানপাট ও শিল্প সাহিত্য কেন্দ্রে আগুন দেয়ায় চাপা আতঙ্ক এবং ক্ষোভ রয়ে গেছে স্থানীয়দের মধ্যে। এই ঘটনায় অজ্ঞাত ৫,০০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। আর পুলিশের পক্ষ থেকে গঠন করা হয়েছে ২টি তদন্ত কমিটি। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া শহরের মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। দৈনন্দিন কাজের জন্য মানুষ রাস্তায় বের হলেও চাপা আতঙ্ক বিরাজ করছে সবার মাঝে। গতকালের ঘটনায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগার, জেলা রেলওয়ে স্টেশন সহ শহরের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাণ্ডবের চিহ্ন। ঘটনাগুলোকে পরিকল্পিত বলে মনে করার পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতারা। অবশ্যই এটা পরিকল্পিত হামলা। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী লোকজন পরিকল্পিতভাবেই এই স্থাপনাগুলো ধ্বংস করেছে। গতকাল ব্রাহ্মণবাড়িয়াবাসী চরম অসহায় ছিল, নিরাপত্তাহীন ছিল। অবশ্যই এটা বিচার হওয়া উচিত, কারণ ইসলাম আমাদের এরকম শিক্ষা দিছে না যে কোনো একটা প্রতিষ্ঠানে হামলা দাও। দিন ব্যাপী ধ্বংসযজ্ঞ চলেছে, কোথাও পুলিশ বিন্দু মাত্র কোনো সংস্থাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে নাই। এদিকে দুপুরে হামলাস্থলগুলো পরিদর্শন করেছেন পুলিশ ও স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। গত সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এতে ওই রাতেই এক মাদ্রাসা ছাত্র মারা যান। পরে তার জেরেই মঙ্গলবার সারাদিন শহর জুড়ে তাণ্ডব চালায় মাদ্রাসার ছাত্ররা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। মানিকগঞ্জের রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ সহ ৪ জনকে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সকালে এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন মিশনের মহারাজ স্বামী পরিমুক্তানন্দ। পুলিশ জানায়, গতকাল সাটুরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দু সাহার কাছে ডাকযোগে একটি চিঠি পাঠানো হয়। আনসারুল্লাহ বাংলা টিম মানিকগঞ্জ জেলা শাখার নামে ওই চিঠিতে তাকে এবং বালিয়াটির রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পরিমুক্তানন্দ এবং উদিচির বালিয়াটি শাখার সভাপতি আবুল হোসেন সহ ৪ জনকে হত্যার হুমকি দেওয়া হয়। এদিকে হত্যার হুমকি ও জিডির সত্যতা স্বীকার করে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চিঠির খামের উপরে কিছুটা সাদা কাপড় দিয়ে দিচ্ছি যে তোমাদের জন্য প্রস্তুত থাকো, তোমরা আমাদের টার্গেট। কোনো ধর্ম মানি না এবং ইসলামের বিরুদ্ধে কাজকর্ম করি, যার জন্য আমাকে এর আগে হুমকি দিতেছে এবং বলছে যে আপনাকে এই 7 দিনের মধ্যে মেরে ফেলা হবে। মূলবাদী জঙ্গি সংগঠনেরও কাজ হতে পারে, আবার হয়তো এমন হতে পারে যে অতি উৎসাহী কোনো ব্যক্তি সেও এই কাজটা করতে পারে, অথবা পূর্ব শত্রুতা বশত কোনো কর্মকাণ্ডের কারণে হতে পারে। তো বেশ কয়েকটা লিডের নিয়ে আমরা কাজ করছি, তদন্ত করছি। দেখছেন সন্ধ্যার সময় নেটওয়ার্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের যেই অর্থনৈতিক উন্নতি হয়েছে তা ধরে রাখতে হবে। বিশ্বে যে খাদ্য ঘাটতি রয়েছে তার কিছু অংশ পূরণের সুযোগ রয়েছে বাংলাদেশের। বাংলাদেশকে দুগ্ধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। স্বল্প সুদে পর্যায়ক্রমে দুগ্ধ খামারিদের 200 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পশুপালন আর কৃষিকাজ বাংলাদেশের আবহমান ঐতিহ্যের অংশ। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী বাংলাদেশের মোট জনগণের 20% সরাসরি পশুপালনের সঙ্গে জড়িত। তারপরও বাংলাদেশের দুধের চাহিদার ঘাটতি প্রায় 65%। আর এই চাহিদা মেটাতে বছরে গুঁড়ো দুধ আমদানি করতে হয় 4000 কোটি টাকার। এমন বাস্তবতায় বাংলাদেশের দুধের উৎপাদন বাড়াতে এবছর 5% সুদে 200 কোটি টাকা খামারিদের মাঝে ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারের সদিচ্ছা ছিল বলেই বিশ্বব্যাপী মন্দার পরও বাংলাদেশে অর্থনীতির চাকা সচল আছে। এমডিজি গোল 1 থেকে 6 পর্যন্ত আমরা বাস্তবায়ন করছি। এসডিজি যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, আমাদের এখন সেই দিকে দৃষ্টি দিতে হবে যে আমরা যে অর্থনীতি উন্নতি করেছি এই উন্নতিটা আমাদের ধরে রাখতে হবে।
এটাকে স্থায়ী করতে হবে, সাস্টেনেবল করতে হবে এবং এখান থেকে আবার আরো উপরের দিকে আমাদের উঠতে হবে, যাতে 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নত হতে পারে আর 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে ইনশাআল্লাহ গড়ে উঠবে। শেখ হাসিনা বলেন, খাদ্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন মানুষের পুষ্টি চাহিদাও নিশ্চিত করতে হবে। এই যে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতি, বাংলাদেশ পায় তার কিছু অংশ পূরণ করতে। তরি তরকারি, ফল মূল, মাছ, মাংস, যে কোনো ধরনের কৃষি পণ্য আমরা উৎপাদন করতে পারি, সেগুলি শুধু প্রক্রিয়াজাত করা এবং রপ্তানি করার সুযোগটা আমাদের তৈরি করে দিতে হবে, যা আমাদের অর্থনীতিকে আরো গতিশীল করবে, উন্নত করবে। কর্মসূচির আওতায় প্রতি খামারিকে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়া হবে এবং নারী ও প্রান্তিক খামারিদের ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। খামারিরা তাদের কাছের তফসিলি ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান থেকে এই ঋণ গ্রহণ করতে পারবেন। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচন ও রাষ্ট্রের সব বিভাগকে দলীয় প্রভাবমুক্ত করার সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা ছিল না প্রধানমন্ত্রীর ভাষণে। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভাষণ জাতিকে আরো হতাশ করেছে। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, এই ভাষণ জাতিকে হতাশ করেছে। দেশে যে গভীর রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তার ভাষণে একটি দিক নির্দেশনা পাওয়া যাবে, কিন্তু দুর্ভাগ্য যে প্রধানমন্ত্রী একটি রুটিন বক্তব্য রেখেছেন। পৌরসভা নির্বাচনের মধ্যে একথা স্পষ্ট হয়েছে যে এই সরকারের অধীনে বর্তমান নির্বাচন কমিশনের পরিচালনায় কোনো নির্বাচনী অবাধ ও সুষ্ঠু হতে পারে না। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, জনগণই বিএনপির কার্যক্রমে এখন হতাশ। জনগণ চাইলে যে কোনো সময় বিএনপিকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। বিকেলে ধানমন্ডিতে দলীয় সভানেত্রী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে বিএনপির অসত্য মিথ্যাচারের তীব্র নিন্দা জানান। এই দেশের জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক। জনগণ যদি চায় যে অবৈধ একটি দলকে তারা অবৈধ হিসেবে দেখতে চায়, ঘোষণা করতে চায়, জনগণের ইচ্ছার প্রতিফলন হয়তো পরবর্তী কেউ করবে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান উনি সামরিক বাহিনীর ঊর্ধ্বে পড়ে জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করে ক্যান্টনমেন্টে বসে উনি এই দল গঠন করেছিলেন, বিভিন্ন দলকে ভেঙে। এই দলটি জিয়াউর রহমানের ক্ষমতা দখল যেমন অবৈধ ছিল এবং তার প্রতিষ্ঠিত এই দলটি ঠিক তদ্রুপভাবেই অবৈধ হিসাবে পরিণত হবে। সন্ধ্যার সময় আরো থাকছে। পাইরেসি বন্ধে এই বছরে চলচ্চিত্র পরিবেশন ব্যবস্থাকে ডিজিটালাইজড করা হবে বলে জানালেন তথ্যমন্ত্রী। 25,000 পাইরেটেড ভিডিও কপি সহ 9 জন আটক। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে পুলিশি হয়রানির ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হককে চিঠি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। বিকেলে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। চিঠিতে রাব্বির মতো আর কোনো নিরপরাধ ব্যক্তি যেন নির্যাতনের শিকার না হয়, সেজন্য শুধু প্রত্যাহার নয়, তদন্ত করে অভিযুক্ত এসআই মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তির অনুরোধ জানান গভর্নর। শনিবার মধ্যরাতে মোহাম্মদপুরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী গোলাম রাব্বি পুলিশি নির্যাতনের শিকার হন। এ সময় তার কাছে 5 লাখ টাকা দাবি করে প্রাণনাশের হুমকিও দেয়া হয়। তার ভিত্তিতে অভিযুক্ত এসআই মাসুদ শিকদারকে প্রত্যাহার করা হয়েছে। নির্যাতনের ঘটনায় রাব্বি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। যানজট কমাতে ফ্লাইওভার ও মেট্রো রেলের মতো বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে রাজধানীর বিভিন্ন সড়কে। তবে কাজ চলাকালীন ট্রাফিক নিয়ন্ত্রণের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা না থাকায় উল্টো প্রকল্প এলাকায় বেড়েছে যানজট। রাস্তায় ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে নাভিশ্বাস উঠছে নগরবাসীর। তাই দুর্ভোগ কমাতে নির্মাণ সংস্থাগুলোকে অফ পিক আওয়ারে কাজ করার অনুরোধ ট্রাফিক বিভাগের। আর সেবা সংস্থাগুলোর সমন্বয় ও বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞের। শেখ জায়েদের রিপোর্ট।
ভয়াবহ যানজট থেকে রাজধানীবাসীকে রেহাই দিতেই ফ্লাইওভার ও মেট্রো রেলের মতো প্রকল্প হাতে নিয়েছে সরকার। বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজ চলছে মহানগর জুড়ে, কিন্তু মরার উপর খাড়ার ঘা হয়ে যেন দাঁড়িয়েছে নির্মাণ কাজের ফলে সৃষ্ট অতিরিক্ত যানজট। এইসব কাজ করার আগে নিশ্চয়ই আমাদের বিকল্প কোনো পন্থা সরকারের অবলম্বন করা উচিত। প্রত্যেকটা রোডে মোটামুটি জ্যাম, যেদিকে কাজ হচ্ছে। 7 রাস্তার থেকে এই মগবাজারটা পাড়ি দিতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। পুলিশের ট্রাফিক বিভাগ ও প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, উন্নয়ন বিড়ম্বনা কমাতে অফ পিক আওয়ার ও ছুটির দিনে বেশি কাজ করার উপর জোর দেওয়া হচ্ছে। পুলিশকে অনুরোধ করেছি যে আমাদের যে পোর্শনগুলিতে আপাতত কাজ হচ্ছে সেখানে যেন সাইড ক্লিয়ার করে লেনগুলি ওপেন রাখা যায়, যাতে করে ট্রান্সপোর্ট মুভমেন্টটা সুবিধা হয়। অফ পিক আওয়ারকে ব্যবহার করে কাজ করতে বলি। তারাও চেষ্টা করছেন যে খুব দ্রুত কাজ শেষ করে মার্চের মধ্যে এটাকে উদ্বোধন করা। মেট্রো রেলের কাজ শুক্র শনিবারে করার বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন। তাড়াতাড়ি কাজ করতে গেলে অনেক সময় পিক আওয়ারকেও ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে জনগণকে এইটুকু মেনে নিতেই হবে। অবশ্য বিকল্প সড়ক ব্যবহার এবং সমন্বয়ের মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণের পরামর্শ এই যোগাযোগ বিশেষজ্ঞের। ওনারা ডাইভার্ট করে কিন্তু মিরপুর রোডে নিয়ে যেতে পারে, এটা হলো একটা। আর এটা হলো ছোট গাড়ির সংখ্যা আপনার কমায় দিতে হবে। ডিটিসিকে করা হয়েছে এই সমন্বয়গুলো করার জন্য। এটা তারা যাতে খুব স্ট্রং হাতে এবং অত্যন্ত আমি বলবো প্ল্যানিং ওয়েতে এই সমন্বয়টা করে। ভবিষ্যতে কোনো প্রকল্প কাজ শুরুর আগেই ট্রাফিক পরিকল্পনা গ্রহণেরও পরামর্শ দিয়েছেন তিনি। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানী দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা যানজট মুক্ত করতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের নগর ভবনে রেলমন্ত্রী মুজিবুল হক, নৌমন্ত্রী শাহজাহান খান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাস ট্রাক মালিক সমিতি সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে এক আলোচনা সভায় মেয়র সাইদ খোকন এসব উদ্যোগের কথা জানান। সভায় রাজধানীর ফুলবাড়িয়ার আনন্দবাজার এলাকায় অবৈধ দখলে থাকা রেলওয়ের 2.87 একর জায়গায় অস্থায়ী বাস স্ট্যান্ড গড়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। এছাড়া সায়দাবাদ বাস টার্মিনালের বাইরে গাড়ি পার্কিং বন্ধ ও একই পরিবহনের একাধিক কাউন্টার উঠিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। ফুলবাড়িয়াতে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে চাই, আমাদের মাননীয় রেলমন্ত্রী আমাদের ফার্স্ট স্টেপ স্বরূপ আমাদের আনন্দবাজার যে এলাকাটা আছে সেটা একটা আমরা কমিটি গঠন করেছি। সেই কমিটি কার্যক্রম করবে। রেল মন্ত্রণালয় যখন প্রয়োজন পড়বে আমরা তখন রেল মন্ত্রণালয়কে দিয়ে দিব। আমরা এটা অস্থায়ীভাবে সিটি কর্পোরেশন নিবে, সিটি কর্পোরেশন নিয়ে আপনাদেরকে আমরা আপনার হ্যান্ড ওভার করবো এটা ব্যবহার করবার জন্য। এই শহরে যানজট মুক্ত করার প্রয়াস আমাদের অব্যাহত থাকবে। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সন্ত্রাসের পথ পরিহার না করলে 2016 সালের মধ্যে বিএনপি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। সকালে শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। খাদ্যমন্ত্রী আরও বলেন, দেশে গণতন্ত্র আছে বলে বিএনপি লাগামহীনভাবে সরকারের সমালোচনা করতে পারছে। আজকে বিএনপির অস্তিত্ব প্রায় বিলীন হওয়ার পথে। স্পষ্ট বোঝা যাচ্ছে 2016-এর মধ্যেই বিএনপি দলটি তাদের জোট যেমনি ভাবে ভাঙছে, বিএনপি দলটিও ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপিকে ভেঙে একটি দলের ঘোষণা দিয়েছেন। তেমনি ভাবে বিএনপির বুদ্ধি সম্পন্ন নেতৃবৃন্দ যারা, সন্ত্রাসের বিরুদ্ধে যারা, মুক্তিযুদ্ধের পক্ষে যে সমস্ত নেতৃবৃন্দ, শুভবুদ্ধি সম্পন্ন নেতৃবৃন্দ, খুব বেশি দিন নেই বিএনপি থেকে তারা বেরিয়ে আসবেন। আর যদি সন্ত্রাসের পথে নিজেকে সম্পৃক্ত না করেন এবং সব কিছু ভুলে দেশ মাতৃকার স্বার্থে নিজেদেরকে সম্পৃক্ত করেন, তাহলেই বিএনপির শেষ রক্ষা হবে। আর না হয় এই বিএনপি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। গণতন্ত্র আছে বলেই মির্জা ফখরুল সাহেবরা লাগামহীন কথা বলতে পারেন, গণতন্ত্র আছে বলেই বিএনপি নেতারা লাগামহীন কথা বলতে পারেন। সমালোচনার পাশাপাশি বাংলাদেশ যে আজকে এগিয়ে যাচ্ছে, সমস্ত পৃথিবী যে স্বীকার করছে, দয়া করে সেটিও স্বীকার করুন, সেই বাস্তবতাকে মেনে। পৌর নির্বাচনের পর এবার আইন অনুযায়ী ইউপি নির্বাচনও দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে চট্টগ্রামে একটি সড়কের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। পার্লামেন্টে যে আইন পাশ হয়েছে সে আইন অনুযায়ী দলীয় প্রতীকে, মানে চেয়ারম্যান পদটি দলীয় প্রতীকে হবে এবং অন্যান্য যে মেম্বারের যে পদগুলো সেগুলো হবে নির্দলীয়ভাবে। তবে দলীয়ভাবে হবে এ নিয়ে আর কোনো বিতর্কের অবকাশ নেই। দলীয় ভিত্তিতে নির্বাচনের
প্রথম এক্সপেরিমেন্টটাই শুভ, সামনেও শুভ হবে, ইউপি নির্বাচনও ভালোভাবে ইনশাল্লাহ কেটে যাবে। বেসরকারি ব্যবস্থাপনায় এবছর হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে ৩,০৪,৯০৩ টাকা। তবে এ টাকার বাইরে আলাদাভাবে কোরবানি দিতে হবে হাজিদের। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে একথা জানান হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার। এছাড়া এবছর হজে বাংলাদেশ থেকে মোট ১,১৩,৮৬৮ জন অংশ নিতে পারবেন বলেও জানানো হয়। সেখানে হজ ব্যবস্থাপনায় ৫,০০০ বাংলাদেশি অংশ নিতে পারবেন। বাকি ১,০৮,৮৬৮ জনকেই অংশ নিতে হবে বেসরকারি ব্যবস্থাপনায়। হজ করতে আগ্রহীদের ১৭ জানুয়ারি থেকে ৩০ মের মধ্যে সরকার নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে বলেও জানান হাবের সভাপতি। তবে কত টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তা জানাতে পারেননি হাবের কর্মকর্তারা। এদিকে গত বছর অনলাইনে নামে বেনামে রেজিস্ট্রেশন করার কারণে হাজিরা নানা সমস্যার সম্মুখীন হলেও এবার সেই সমস্যা থাকবে না বলে জানিয়েছে হাব। বেসরকারি ব্যবস্থাপনা হজ যাত্রীদের জন্য কোরবানি ব্যতীত নির্ধারণকৃত সর্বনিম্ন প্যাকেজ মূল্য জনপ্রতি ৩,০৪,৯০৩ টাকা 18 পয়সা। প্রত্যেক হজ যাত্রীকে কোরবানি খরচ দম বাবদ 10,500 টাকা কম বেশি পৃথকভাবে নিজ দায়িত্বে সঙ্গে নিতে হবে। গতবার যখন বিনা পয়সায় ডাটা এন্ট্রি করা শুরু হয়েছিল তখন দেখা গেল হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো নামে আর বাদ জানে, যে নাম যখন হাতের কাছে পাইছে সেটা দিয়েই আমাদেরকে ডাটা এন্ট্রি করে ওটা ফুলফিল করা হয়েছিল। ওখানে যে অনিয়মগুলো হয়েছে সেটি এবার করতে গেলে তার জন্য মূল্য দিতে হবে অগ্রিম। সে কারণে আমরা আশা করছি হয়তো সম্পূর্ণ লাঘব না হলেও ওই সমস্যার আংশিক সমাধান হলেও ইনশাল্লাহ হবে। সন্ধ্যার সময় আরো থাকছে। সাভারপল্লীতে ট্যানারি স্থানান্তরে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বাতিল করা হবে প্লট, হুঁশিয়ারি শিল্পমন্ত্রী। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর আমৃত্যু দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে রিভিউ করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা। দুপুরে কাশিমপুর কারাগারে সাঈদীর সঙ্গে দেখা করে এই সিদ্ধান্তের কথা জানান তার আইনজীবী মতিউর রহমান আকন্দ। তিনি আমাদেরকে রিভিউ পিটিশন দায়েরের নির্দেশ দিয়েছেন এবং কি কি বিষয়ে সেখানে উল্লেখ করতে হবে সে সম্পর্কে তিনি সুস্পষ্ট ভাষায় কিছু গাইডলাইন দিয়েছেন। তিনি বলেছেন যে দুটো চার্জে তাকে মাননীয় ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছিল। এই দুটো চার্জের একটি হচ্ছে ইব্রাহিম কুট্টি, আরেকটি হচ্ছে বিশাব আলী হত্যাকাণ্ড। উনি বলেছেন এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকা তো দূরের কথা, বিশাব আলী এবং ইব্রাহিম কুট্টিকে আমি জীবনেও চিনি না এবং জীবনেও সে এলাকা আমি যাইনি। ট্যানারি সাভার স্থানান্তরের বিষয়ে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তাতে অনড় সরকার, এমন মন্তব্য করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে যেসব প্রতিষ্ঠান সাভারে ট্যানারি কারখানা স্থানান্তর করতে পারবে না তাদের প্লট কেন বাতিল করা হবে না সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। সকালে রাজধানীর খিলক্ষেতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আন্তর্জাতিক শিল্প মেলা গ্যাপ এক্সপো 2016 এর উদ্বোধন শেষে এক বক্তব্যে এসব কথা বলেন তিনি। 72 ঘন্টার সাথে সাথে উকিল নোটিশ পাঠাতে যে তাদের ওগুলি কেন বন্ধ করা হবে না এবং তাদের প্লট কেন ক্যান্সেল করা হবে না, এবং আমি অ্যাকশনে যাবই। প্লট ক্যান্সেল করব, অন্যদিকে হাজারীবাগকে আমি বন্ধ করে দেবো। আমি ইতিমধ্যে সরকারের প্রধানের সাথে আলাপ করছি এবং আমি মনে করি এই ছেলে খেলা এটা করা যাবে না। দীর্ঘদিন পর্যন্ত এই ছেলে খেলার মাধ্যমে আমাদের দেশের পরিবেশ দূষণ হয়ে আজকে বুড়িগঙ্গা নদী, শীতলক্ষ নদী, সমস্ত নদী নালা শেষ। পাইরেসি ঠেকাতে চলতি বছরে চলচ্চিত্র পরিবেশন ব্যবস্থাকে ডিজিটালাইজড করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে রাজধানী এফডিসিতে র্যাবের টাস্কফোর্স আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এর আগে প্রায় 25,000 পাইরেটেড ভিডিও কপির সাথে 9 জনকে আটক করে সংবাদ সম্মেলন করে র্যাব। আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব 3-এর একটি দল। এ সময় অডিও ভিডিও পাইরেসির সাথে জড়িত এক ব্যক্তিকে আটক করে অস্ত্র ও ভারতীয় মুদ্রা জব্দ করে র্যাব। পরে তার দেয়া তথ্য অনুসারে একে একে আটক করা হয় আরও 8 জনকে।
র্যাব জানায় আটককারীরা অডিও ভিডিও পাইরেসি করার পাশাপাশি নির্মাতা, শিল্পী এবং কলাকৌশলীর কাছ থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ও অডিও সিডির মাস্টার কপি সংগ্রহ করার পর অর্থ দাবি করত। বিভিন্ন সময় হয়তো তারাই মেইন যে কপিটা আছে সেটা পেয়ে যে চলচ্চিত্র নির্মাতা আছে, যে ছবিটা আসলে আগেই বোঝা যায় কোন ছবিটি যে মার্কেটে জনগণ সাদরে গ্রহণ করছে, সেই নির্মাতা এবং যে অভিনেতাদেরকেও তারা ফোন করে থাকে এবং একটি হুমকি দিয়ে থাকে যে হ্যাঁ, আমার কাছে আপনার এই কপিটি আছে, আপনি আমাকে এই পরিমাণ টাকা দেন, অথবা আমি তা আপনাকে মুক্তি পাওয়ার আগে কি এটা আপনাকে মার্কেটে ছেড়ে দিব। অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক পাইরেসির প্রতিরোধে নির্মাতা এবং শিল্পীদের আরো বেশি সোচ্চার হওয়ার আহ্বান জানান। প্রিভেন্টিভ কাজটাকেও আরো বেশি করে গুরুত্ব দেওয়া দরকার, যাতে করে এইগুলো শুধুমাত্র আমরা প্রতিকার করলে হবে না, প্রতিরোধও করতে হবে। এবং প্রতিরোধ করতে হলে আসলে আমরা যারা এখানে আজকে সমবেত হয়েছি প্রত্যেকেরই ভূমিকা পালন করার সুযোগ রয়েছে, সেটি আপনারা করবেন, সেই প্রত্যাশা আমরা করব। তথ্যমন্ত্রী বলেন, অচিরেই বাংলাদেশের চলচ্চিত্রগুলোকে সার্ভারের মাধ্যমে প্রেক্ষাগৃহগুলোতে অবমুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যে সমগ্র চলচ্চিত্র জগৎটাকে ডিজিটাল প্রজেকশনে নিয়ে যেতে হবে, ডিজিটাল পদ্ধতিতে নির্মাণ করতে হবে এবং ডিজিটাল পদ্ধতিতে নির্মাণ করার পরে কেন্দ্রীয় একটা সার্ভার বসাতে হবে, যেই সার্ভার থেকে সরাসরি আপনি প্রত্যেকটা হলে আপনি চলচ্চিত্র রিলিজ দেবেন। শুধু তাই না, এখান থেকে সুইচ টিপে আপনি সিঙ্গাপুরে অথবা লন্ডনের বাজারেও আপনি ছবিটা দেখাতে পারবেন। সুতরাং এই জায়গাটায় আপনি পাইরেসি বা চুরি করার কোনো জায়গা থাকে না। কিন্তু মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমেও অডিও ভিডিও পাইরেসি বন্ধ করতে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়কে যুক্ত করা হবে বলেও জানান মন্ত্রী। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। পারস্য উপসাগরে ইরানের ফার্সি দ্বীপের কাছ থেকে 10 নাবিক সহ 2 মার্কিন নৌযান আটকের কয়েক ঘন্টা পর ছেড়ে দিয়েছে ইরান। এর আগে নৌযানের নাবিকরা উস্কানিমূলক ও অপেশাদার আচরণ করছিল বলে অভিযোগ তুলে তেহরান। এ ঘটনায় তেহরানের প্রতি ওয়াশিংটন দুঃখ প্রকাশ করেছে বলে জানায় বিবিসি। এর পরপরই ইরানের পক্ষ থেকে মার্কিন নাবিকদের দ্রুত ছেড়ে দেওয়ার বিষয়ে আশ্বাস দেওয়া হয়। এদিকে মার্কিন নৌযান আটকের ঘটনায় ইরানের নৈরাজ্যবাদী মতাদর্শের প্রতিফলন ঘটেছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বুধবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানায়, দেশের জলসীমায় অনুপ্রবেশের কারণে 10 জন নাবিক সহ মার্কিন নৌবাহিনীর 2টি নৌযান আটক করেছে তাদের রেভলিউশনারি গার্ড। নাবিকদের একজন নারী বলেও জানায় তারা। বিষয়টি নিশ্চিত করে পেন্টাগন মুখপাত্র পিটার কুক জানান, নৌযান দুটি কুয়েত ও বাহরাইনের জলসীমায় একটি প্রশিক্ষণ অভিযানে অংশ নিয়েছিল। কারিগরি ত্রুটির কারণে ইরানের জলসীমায় ভেসে যায়। এক পর্যায়ে নৌবাহিনীর সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হোয়াইট হাউস মুখপাত্র জশ আর্নেস্ট কুকের বক্তব্যকে সমর্থন করে জানান, বিষয়টি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মার্কিন নাবিকদের ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি আদায় করেছেন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বিষয়টি পুরোপুরি পররাষ্ট্রমন্ত্রী নিজেই দেখছেন। অতি দ্রুত এর নিষ্পত্তি করবেন তিনি। আমাদের নাবিকরা সুস্থ স্বাভাবিকভাবে দেশে ফিরে আসবে। মার্কিন নৌযান দুটি যত দ্রুত সম্ভব ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে ইরানও। তবে তাদের অভিযোগ, মার্কিন নাবিকরা অপেশাদার আচরণ করছিল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী ফারাভি এক সাক্ষাৎকারে বলেন, তাদের সন্দেহ মার্কিন দুটি নৌযান যান্ত্রিক ত্রুটির কারণে নয়, বরং কোনো গোপন অভিযানে ইরানের জলসীমায় ঢুকেছিল। এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, মার্কিন নৌযান ইরানের জলসীমায় ঢুকে পড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ওয়াশিংটন। এর ঘণ্টাখানেক পরই নৌযান দুটি ছেড়ে দেয় ইরানের রেভলিউশনারি গার্ড। এদিকে মার্কিন নৌযান আটকের ঘটনায় ইরানের আসল চেহারা ফুটে উঠেছে উল্লেখ করে এজন্য তেহরানের প্রতি ওবামা প্রশাসনের নমনীয় নীতিকে দায়ী করেছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার নৌযান আটক করা মানে আমাদের নীতির প্রতি আঙ্গুল তোলা। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমাদের সরকার বুঝতে পারছে না তারা কি করছে। এটা তাদের নমনীয় নীতির ফল। এ ঘটনায় ইরান ও ওবামা সরকারের সমালোচনা করেছেন আরেক রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী জেব বুশো। তার মতে, মার্কিন সরকারের প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে তেহরানের দুর্বিনীত মনোভাব। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ।
দর্শক, বঙ্গবন্ধু গোল্ড কাপের গ্রুপ এতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার দল ফেলদা ইউনাইটেডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই মুহূর্তে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আছেন আমাদের রিপোর্টার রায়হান মাসুদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মাসুদ, ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। মালয়েশিয়ার দল ফেলডা ইউনাইটেডের বিপক্ষে খেলছে বাংলাদেশ জাতীয় দল। একটু আগে 55 মিনিটে মোহাম্মদ আজমলের গোলে বাংলাদেশ পিছিয়ে পড়ে। তবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ অধিকাংশ আক্রমণ করেও খুব একটা গোল দিতে পারেনি, এই কারণে বাংলাদেশ পিছিয়ে যায়। তবে এখন দেখতে পাচ্ছি যে দর্শকের উপস্থিতি সম্পর্কে যেটা আমরা বলবো, গতবারের বঙ্গবন্ধু গোল্ড কাপে সিলেটের যে খেলাটি হয়েছিল সেখানে দর্শকের উপচে পড়া ভিড় ছিল। তবে এবারে যশোরেও প্রথম 4টি ম্যাচে আমরা দেখেছি যে খুব বেশি দর্শক ছিল না। তবে বাংলাদেশের ম্যাচগুলোতে যে পরিমাণ দর্শক দেখা যায় সেটিও এবার ঢাকার মাটিতে সেই পরিমাণ দর্শকও আসেনি। দর্শক প্রায় অর্ধেকই গ্যালারি শূন্য দেখা যাচ্ছে, যা ধারণ ক্ষমতার তুলনায় খুবই নগণ্য। গ্যালারির বাইরে আমরা যতটুকু দর্শকদের সাথে কথা বলে জানতে পারি যে বাফুফের প্রচারণার অভাবেই এই সমস্যাটি হয়েছে, যে খুব বেশি রেডিও, টেলিভিশন বা পত্রপত্রিকায় খুব বেশি প্রচারণা দেখা যায়নি খেলার, বা কবে ম্যাচ হবে বা এই ধরনের কোনো ধরনের শিডিউল দেওয়া হয়নি খেলার। এই কারণেই এই সমস্যাটি দেখা গেছে। তবে বাইরে টিকিট যারা বিক্রি করে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে টিকিট নির্ধারিত মূল্যের চেয়েও কম দামে টিকিট কিনে দর্শকরা মাঠে ঢুকেছে। এই কারণে খুব বেশি দর্শক আনাগোনা দেখা যায়নি বঙ্গবন্ধু স্টেডিয়ামে। তবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দলের যে খেলা শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পরে অনেকটাই পরিবর্তন হয়েছিল, কিন্তু এই আক্রমণের পরেও বাংলাদেশ যেহেতু কোনো গোল পায়নি, সেই কারণেই বাংলাদেশ একটি গোল খেয়ে বসে মোহাম্মদ আজমলের 55 মিনিটে। আমরা দেখেছি যে গতবারের বঙ্গবন্ধু গোল্ড কাপে সিলেটের মাটিতে আমরা ফাইনালে যাই এবং এই মালয়েশিয়ার বিপক্ষে হারি। এবারে মালয়েশিয়া একদম সম্পূর্ণ ভিন্ন মালয়েশিয়া। এবার হচ্ছে মালয়েশিয়ার একটি ক্লাব ফেলডা ইউনাইটেড বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে এসেছে এবং তারা বাংলাদেশকে এখন তারা লিড নিয়েছে বাংলাদেশের বিপক্ষে। এই দলটি মালয়েশিয়ান সুপার লিগে 2010 সালে চ্যাম্পিয়ন হয়েছিল এবং মালয়েশিয়ান যে FA কাপ 2014 সালের সেখানেও তারা রানার আপ হয় এবং বর্তমানে লিগ পজিশনে মালয়েশিয়ান এই দলটি 5ম স্থানে রয়েছে। তবুও এখানে খুব বেশি মালয়েশিয়ান জাতীয় দলের খেলোয়াড় নেই বললেই চলে, তাই এই দলের বিপক্ষে বাংলাদেশের অবস্থান খুব একটা ভালো নয়। তাই আমরা বলতে পারি যে বাংলাদেশের এই দর্শক, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে বাংলাদেশ মালয়েশিয়ার ফুটবল ম্যাচের খবর জানাচ্ছিলেন সহকর্মী রায়হান মাসুদ। সন্ধ্যার সময় এর পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় দিনের মতো শিক্ষকদের কর্মবিরতি, প্রশাসনিক কার্যক্রম বন্ধ, আবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। ব্রাহ্মণবাড়িয়ায় শিল্প সাহিত্য কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনায় মাদ্রাসা শিক্ষার্থীদের তাণ্ডবের চিহ্ন, স্থানীয়দের ক্ষোভ, অজ্ঞাত 5000 জনকে আসামি করে মামলা। স্বল্প সুদে দুগ্ধ খামারিদের 200 কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত, গবেষণা ছাড়া উৎপাদন বাড়ানো সম্ভব নয়, মন্তব্য প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর ভাষণ জাতিকে হতাশ করেছে, মন্তব্য ফখরুলের। বিএনপির কার্যক্রমে হতাশ জনগণ, চাইলে যে কোনো সময় নিষিদ্ধ ঘোষণা, বললেন হানিফ। এবং বেসরকারি ব্যবস্থাপনায় এবছর কোরবানি ছাড়া হজ প্যাকেজ 3,05,000 টাকা নির্ধারণ, কোনো হাজি হয়রানির শিকার হবেন না বলে প্রতিশ্রুতি। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।